ছাত্রের আকাঙ্ক্ষা আর দলের আকাঙ্ক্ষা এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রাজনৈতিক দল নিজের চেয়ার ঠিক রেখে সব আকাঙ্ক্ষা ঠিক করে। প্রশ্ন কে করবে কে করবে না, কার কাছে করা যাবে কি যাবে না, বাংলাদেশের কালচারে পলিটিক্যাল পাওয়ার ফিক্স করে দেয়। আপনি সিটিজেন হিসেবে এটা অ্যাপ্লাই করবে। আমরা শাহবাগ আন্দোলন নিয়ে তো অনেক কথা বলি না, শাহবাগ প্রথমটা কই হয়েছিল? চট্টগ্রামে। বাংলাদেশের কালচারাল যে আইডিয়া, এটাকে আপনি যদি রিপ্লেস করতে না পারেন, শাহবাগ প্রত্যেক 5 বছর পর পর নতুন করে হবে, নতুন চেহারা নিয়ে হবে, নতুন লোকের নাম নিয়ে হবে, কিন্তু রেশিয়ালাইজ সাবজেক্ট, সে আপনি আমি শিবির বলেন, রাজাকার বলেন, জামাত বা জঙ্গি, এটা একটা রেশিয়ালাইজ টার্ম। এই টার্মটার আন্ডারে আপনি ভিজিবলি মুসলমানিত্ব আছে। আমরা কি সেই সাংস্কৃতিক পাটাতনটা তৈরি করতে পারবো কিনা, যে যেই চেয়ারে আসুক কিছু ক্রাইটেরিয়ার মধ্যে ওকে থাইকে চেয়ারে বসে, আদারওয়াইজ ও চেয়ারে থাকতে পারবে। এই যে পশ্চিমাদের সভ্য ভাবার চিন্তা আর অন্যান্যদেরকে অপশ্চিমীয়দেরকে অসভ্য বর্বর ভাবার চিন্তা, এইটাই ছিল কলোনিয়ালিজমের ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন। নজরুলের কবিতা কতবার নিষিদ্ধ হয়েছে আর রবি ঠাকুরের কবিতা কতবার নিষিদ্ধ হয়েছে। মানে আপনি যখন ক্ষমতায় থাকে, আপনি আপনার ন্যারেটিভ গুলোকে তৈরি করে একটা সুতার মালা তৈরি করে, তো সেখানে অনেক কান্না চাপা পড়ে থাকে যে ইতিহাসগুলো আপনি লেখেন না। 24-এর অভ্যুত্থান কি ব্যর্থ হতে যাচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের সিরিয়াস ডিসকাশন এখন আসলেই দরকার। ফার্স্ট অফ অল, অভ্যুত্থান ব্যর্থ বিবেচনা করার আগে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল এইটা একটু দেখতে হবে। আমরা এটার সাপেক্ষে দেখতে পারবো যে আউটকাম এখন কি আসতেছে, রাইট? অভ্যুত্থানটা শুরু হয় খুব আরবান এডুকেটেড, প্রবাবলি মিডল ক্লাস দিয়েই, ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং গ্র্যাজুয়ালি যখন এটা মর্ফ করে তখন কমন আমরা কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে এমন একটা সোসাইটি, অবশ্যই সেকুলার, যেখানে এক্সিস্টিং যে বৈষম্যটা এটা থাকবে না। যদিও কোটা দিয়ে শুরু হয়, বাট ইট ইভেনচুয়ালি স্প্যান্ড থ্রু দ্য হোল সোসাইটি। এবং সময়ের সাথে আমরা দেখি যে এর সাথে ইন্ডিয়ান হেজিমনি এর এগেনস্টে ইউথের ভিতরে যে কনসেপশন, বোথ ফ্রম রিলিজিয়াস অ্যান্ড সেকুলার ব্যাকগ্রাউন্ড, যদিও এই টার্মগুলো একটু মুশকিল, বিকজ ইউ ক্যান নাইদার বি রিলিজিয়াস অ্যান্ড নাইদার সেকুলার অ্যাট দ্য, বিকজ কোনোটার মধ্যেই এমন না যে সেকুলারিজম মানে তার মধ্যে কোনো রিলিজিয়াস কম্পোনেন্ট নাই, বা যিনি রিলিজিয়াস তার মধ্যে যে সেকুলার সো কল্ড আইডিয়া নাই, এটাও না। এটা একটু কমপ্লেক্স বিষয়, আমি ওইদিকে যাচ্ছি না। তো আমরা এই দুইটা জিনিস কিন্তু প্রাধান্য দেখি না। অনেক স্লোগান ছিল না রাস্তায়, আমরা নিজেরও স্লোগান দিছি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা তো পুরান স্লোগান। আমার যদি ভুল না হয়, হাদি ভাই আরো ভালো বলতে পারবে, আমি তো আসলে মানে চিকিৎসাবিদ্যার ছাত্র, আমি ইতিহাস সমাজবিদ্যা পড়ি শখে আর দুশ্চিন্তায়। হ্যাঁ, কি হবে আমার সামনে? আচ্ছা, তো এটা মনে হয় সেই মুক্তিযুদ্ধের পরেই স্লোগানটার সূচনা। এর সাথে আরো অনেক স্লোগান ছিল না? ইভেন 5 তারিখ আমরা যারা বিজয় উদযাপন করছি, অনেক স্লোগান দিছি না, এগুলো বলা যাবে না এখন, নাম বলে চাকরি থাকবে না মতো অবস্থা। বাট রাস্তাঘাটে প্রচুর স্লোগান চলছে। তো তার মানে দুইটা জায়গা মোটামুটি কমন ছিল। একটা হচ্ছে একটা এক্সিস্টিং যে অপ্রেসিভ রেজিম, সেটা যে একটা কাঠামো তৈরি করে রাখছে বৈষম্যের, এইটাকে চ্যালেঞ্জ করা, এইটাকে ইভেনচুয়ালি টপল ডাউন করা। এবং এইটার সাথে যেহেতু ইন্ডিয়ান হেজিমনি কানেক্টেড ছিল, সেইটাকে ডিনাই করা। তো এইটার ভিতরে আপনারা একটু বলেন তো, সরি আমি শিক্ষক মানুষ তো, এই সওয়াল করার অভ্যাস আমার বেশি। বলেন তো, এই টোটাল মুভমেন্টের ইনিশিয়াল টাইমে সবচেয়ে ক্রুশাল পয়েন্ট কে তৈরি করে দেয়? আচ্ছা, আবু সাইদ রহমতুল্লাহ আলাই, ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করি। ওনার অবশ্যই উনি একটা ফেনোমেনাল পয়েন্ট, বাট এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অর্থাৎ দেখেন, বাঙালির রাষ্ট্রচিন্তা মানে এটা কিছুর উপর দাঁড়ায় ছিল, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা বনাম এর শত্রুর উপর। আমরা জানি যে কোনো রাষ্ট্র ওর শত্রু ছাড়া নিজের পরিচয় ডিফাইন করতে পারে না। আপনি যখন বলবেন তুমি কে আমি কে, এই যে আপনি কে এটা নির্ধারণ করবেন, এটা আসলে আরেকজন আমি না, এটা বলে আপনার কে নির্ধারণ করতে হয়। তো যখন সূর্য সেন হলে রাত্রেবেলা চিৎকার শুরু হয়, তখনও দ্বিতীয় লাইন যোগ হয় নাই, মানে অ্যাডিশনাল লাইন তো পরের দিন যোগ হয়েছে আর কি। বাট ওই লাইনটা অ্যাকচুয়ালি কি বুঝাইছিল, যে আমরা এই বাইনারি ডিনাই করি। আমি যদিও জানি না যারা স্লোগান দিয়েছিলেন তাদের মনের কথা বলতেছি না, আমি পরবর্তীতে টেলিভিশনে তাদের কথা শুনেছি। বাট আমার রিডিং হচ্ছে এখানে যে ওনারা এই বাইনারিটাকে ডিনাই করা যখন শুরু করছেন, দ্যাট ওয়েন্ট থ্রু দ্য হার্ট অফ দ্য বেঙ্গলি ন্যাশনালিস্ট ন্যারেটিভ, একেবারে পিয়ার্স করে গেছে, রাইট? আচ্ছা, এরপরে কি হইল? তার পরের দিন এবং ওই দিন রাতেই কিন্তু মানে পুরা মার্চ হয়েছে রোডে,
টিএসসির পুরো এই এলাকা জুড়ে প্রচুর, এবং আমাদের বোনেরাও হল থেকে নেমে গেছেন। আই ওয়াজ সিইং দিস ইন মাই হাউস। আমার বাসায় আমি দেখতেছিলাম, এবং আপনি বিশ্বাস করবেন না, আমার গা কাটা দিয়ে উঠতেছিল। এই জন্য না যে আমি নিজে রাজাকার বলি না, বা বলি এই জন্য না, বাট এইটা বাংলাদেশে আনইম্যাজিনেবল। অ্যাটলিস্ট পোস্ট 9/11 এরাতে যেভাবে পলিটিক্সের স্ট্রাকচার তৈরি হয়েছে, সেখানে এটা আনইমাজিনেবল। এবং এই জায়গার পর থেকে আলটিমেটলি কি হইল, এটার রিয়াকশন অনেক বেশি গেল, এবং ব্রুটাল যে স্টেট ফোর্স, এটা কিন্তু আরও বেশি খুব ন্যাক্কারজনকভাবে, নোংরা এবং হিংস্রভাবে আমাদের উপর আসা শুরু করলো। রাইট? আচ্ছা, তো আমি বলতেছিলাম যে আমাদের অভ্যুত্থান যদি ব্যর্থ হয় বা হতে যায়, এই যে একটা আকাঙ্ক্ষা ছিল, বৈষম্য আমি রাখবো না এক, এবং হেজিমনির বিরোধিতা আমি করব। আপনারা বলেন তো, এইটা কি কয় মাস হইল না? এই যে আমরা তো নতুন বছরে আসছি, অগাস্টের পরে। এইটা কি এটার লক্ষণ আমরা কতটুকু দেখতে পাচ্ছি? ডেফিনেটলি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু মুভমেন্ট আমরা প্রশংসা করতে পারি, যেখানে খুব বোল্ড স্টেট তারা নিছেন ইন্ডিয়ান বিভিন্ন যা চলতেছে এগুলোর বিরুদ্ধে। কিন্তু আমাদের পাবলিক পারসেপশনটা কি? আমরা কি আমি আমার একটু ভয় লাগতেছে তাও বলি, আমি তো মেডিকেল সায়েন্সের মানুষ। তো সেখানে যে ঘটনা ঘটছে, যে একদল ছিল, তারা যেহেতু পতিত স্বৈরাচার পালায় যাওয়ার পরে আরেক দল এসে বসছে। আচ্ছা, এটা লিটারাল মিনিং নিয়েন না, আমি মেটাফরিক্যালি বলতেছি আর কি। তো বসার পরে যেটা হয়েছে, আগে তারা পোস্টিং নিয়ন্ত্রণ করতে, এখন এরা পোস্টিং নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, যদি সত্যিকার অর্থে এটার একটা প্রবলেম ছাত্র জনতা, তাই না? তো এর সাথে কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল যুক্ত ছিলেন, এবং তারা বিগত 16 বছর এই বাঙালির রাজনীতিতে অসম্ভব নিষ্পেষিত ছিলেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু ছাত্রের আকাঙ্ক্ষা আর দলের আকাঙ্ক্ষা, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রাজনৈতিক দল নিজের চেয়ার ঠিক রেখে সব আকাঙ্ক্ষা ঠিক করে। আমার ভাইরা যখন রাস্তায় নামছে, সে তখন ভাবছে এই এক্সিস্টিং অপারেশন আমি সরাই দিব। কিন্তু সেই জায়গায় নতুন যে এসে বসছে, সে যদি এমন করতো, আমি মেডিকেলের ব্যাকগ্রাউন্ড থেকে বলি যে হ্যাঁ, যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করতেছে, তাদের প্রথম 2 বছর তারা উপজেলার সদর হাসপাতালে ট্রেনিং করবে, সে যে দল ব্যাকগ্রাউন্ড জারি হোক, এবং মেধার ভিত্তিতে সে পরবর্তী 3 বছর ঢাকার কাছের কোনো একটা শহরে, এবং শেষ 1 বা 2 বছর ঢাকাতে, ঢাকা মেডিকেলে, সোহরাওয়ার্দী, সলিমুল্লাহতে সে ট্রেনিং করার সুযোগ পাবে। এবং এরপরে সে একবার এফসিপিএস বা এমডি পরীক্ষায় বসার সুযোগ পাবে, তারপর তাকে পোস্টিং দেওয়া হবে। সবার জন্য সমান সুযোগ, মেধার উপর ভিত্তি করে। এটা আমরা তো চিকিৎসা ক্ষেত্রে পাইনি। আমি জানি না অন্যান্য ক্ষেত্রে কি অবস্থা, আমি নিজে যেটা দেখছি ওইটা বলতেছি আর কি। তো তার মানে আলটিমেটলি দেখেন, যখনই যখনই অভ্যুত্থান পরবর্তী সময়ে পাওয়ার স্ট্রাকচারের আলাপটা আসলো, এবং যাদের হাতে পাওয়ারটা আছে তারা ঠিক আলটিমেটলি ওই আগের সময়টাকে বেছে নিছে। বিকজ এটা আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচার। বাংলাদেশে বিভিন্ন পেশার মধ্যে রাজনীতি করাও একটি পেশা। তো আমি যখন রাজনীতিকে পেশা হিসেবে নিব, আমি কি চিন্তা করব? যে আমার যারা অধীনস্থ আছে, ওদের আমার কিছু দিতে হবে। মানে ওই যে মুক্তিযোদ্ধা কোঠার অপব্যবহার যেভাবে হইতো আর কি, তাই না? যে এটা কিন্তু এখনকার না, 72 সালে হয়েছিল, 18 বা 12তে, নতুন কিছু না। তো এইটা একটা কারণ, এবং খুব সম্ভবত এক খুব ক্রুশাল কারণ হতে পারে, যেটার কারণে আমরা খুব শীঘ্র না হলেও আমরা আমাদের এই যে আকাঙ্ক্ষা, এটার ব্যর্থ হতে আমরা দেখব। আমি শুধু একটা সেক্টরের উদাহরণ দিলাম, আপনারা আপনাদের সেক্টর থেকে আরো জানবেন। দ্বিতীয় বিষয়, বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ারে ইন্ডিয়ান হেজিমনি অসম্ভব প্রকট। এবং আপনারা রিসেন্টলি হয়তো খেয়াল করতেছেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু একটা ঘোষণাপত্রের, আমি তো মনে করি অবিস্মরণীয় একটা ডাক দেওয়া হয়েছিল। আমি এটা খুবই স্বাগত জানাই তাদের এই এটা, যদিও শেষমেশ ইন্টারনাল নানা রকম কারণে এইটা আলটিমেটাম হিসেবেই রয়ে গেছে। এটা আহ, মানে অ্যাকচুয়ালাইজ হতে পারে নাই। এর একটা গুরুত্বপূর্ণ কারণ কি? আপনি চিন্তা করেন তো, আমিরুল ইসলাম সাহেবরা যখন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তৈরি করছেন, তারা কি মেয়র কোনো অ্যাক্টিভিস্ট ছিলেন, নাকি অস্থায়ী সরকারের সাথে কানেক্টেড কেউ ছিলেন? অস্থায়ী সরকারের সাথে কানেক্টেড মানুষজন ছিলেন। অর্থাৎ ঘোষণাপত্র ইটসেলফ ইজ আ পাওয়ার পেপ, এটা একটা পাওয়ার লেটার। আপনি এই ঘোষণাপত্র দ্বারা মূলত পাওয়ার কিভাবে রেগুলেট হবে এটা ডিফাইন করে দিচ্ছেন। আচ্ছা, যারা কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তাদেরকে আপনি যদি এরকম একটা নিউট্রাল, বা অ্যাটলিস্ট যেখানে মোরলেস সবাই সমান সুযোগ পাবে পলিটিক্যালি, এমন একটা পেপার দেন, তারা মেনে নিবে, কারণ তার এখানে নেসেসারিলি স্বার্থ নাই।
কিন্তু পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টি এটা করতে গেলে যখনই দেখবে আমার স্বার্থের প্রবলেম আছে, প্লাস বিভিন্ন নিকট দূরবর্তী ফরেন এম্বাসির চাপ তো আছেই, যার কারণে আমরা যে হেজিমনি থেকে বের হয়ে একটা সভরেন্টির আইডিয়ায় দাঁড়াইতে চাইছিলাম, আমার মনে হচ্ছে সেটাও আলটিমেটলি খুব বেশি দূর আগাইতে পারতেছে না। এই জন্য যেটা করতে হবে, আমাদের খুব ভিজিল্যান্ট থাকতে হবে। যেমন গতকাল না তার আগের দিন আমি একটা দেখলাম, নাম বলবো না আসলে, নাম বলে চাকরি থাকবে, বাট তাও বলবো না, আমি ডিসগাস্টেড তার প্রতি। সে বলতেছে যে আহ, আপনি অমুক চ্যানেলে যে গেছেন, হ্যাঁ, অমুক চ্যানেলে গিয়ে আপনি চ্যানেলের মালিককে এই বিষয়ে জানাই আসছেন যে অমুক অমুক ফ্যাসিজমের পক্ষে ছিল, এই দায়িত্বটা কি আপনি আপনারে দিছেন কিনা। আমি না এত ফেড আপ হয়েছে, আমার ফোন ফিক্কা মারতে ইচ্ছা করতেছিল। মানে বাংলা ভাষায় কথা বললাম আর কি। আবার হাসান রুবায়েতের কবিতা নিয়ে যে নষ্টামি শুরু হয়েছে ওইটা না কিন্তু, হ্যাঁ, হাসান রুবায়েত আমাদের ভাষায় কবিতা লিখছে, আর শুদ্ধ ভাষার শুদ্ধাচারের যত আলাপচারিতা এগুলো কলোনিয়াল আলাপ। তো এখন একটা প্রশ্ন চিন্তা করেন তো, কোনো একটা ডেমোক্রেটিক স্টেটে যে কোনো নাগরিকের কি অধিকার আছে যে আমি থানায় একটা অবিচার দেখছি, আমি ওইখানকার পুলিশ সুপারকে গিয়ে জানাইতে পারবো? এই অধিকার আছে কিনা কোনো ডেমোক্রেটিক স্টেটে? অবশ্যই আছে। তাইলে এইটা প্রশ্ন আকারে কেন হাজির হয়? এই দায়িত্ব আমি আমারে দিছি কিনা, এটা প্রশ্ন আকারে কেন হাজির হবে? যদি না তার কোনো প্রি এক্সিস্টিং অ্যাসাম্পশন থাকে যে তুমি কোন মামুরবোটা যে তুমি প্রশ্ন করতে আসছো। তার মানে আহ, প্রশ্ন কে করবে কে করবে না, কার কাছে করা যাবে কি যাবে না, এইটাও বাংলাদেশের কালচারে পলিটিক্যাল পাওয়ার ফিক্স করে দেয়। আপনি সিটিজেন হিসেবে এটা অ্যাপ্লাই করতে পারবেন না। এটা এক মহা মুসিবত, রাইট? তো এখন তাহলে আমাদের দুইটা, আমি একদম ক্রুশাল জায়গায় আরেকটু টাচ করে যাই এখানে। আমি দুঃখিত, আমি আসলে ব্যস্ত ছিলাম। আরিফ ভাই আমাকে গতকালই ফোন দিছে যে ভাই আসেন, আদি ভাই আসবে, রনি ভাই আসবে, পরে আমি লোভের ঠেলায় চলে আসছি। আসলে আমার খুব ভালো প্রিপারেশন নেই, কয়েকটা ক্লু দিই আপনাকে। আচ্ছা, এইবারের আমি আগে ফাঁস করে দিই, আমি অলরেডি একটা বইয়ের কাজ হাতে নিয়েছি বাংলা ভাষায়, আর ভাই বলতেছিল ইংরেজিতে লেখা নাই কেন। এই দুঃখ আমারও আছে। দ্যাট ইজ ওয়াই অলরেডি একটা জার্নাল পেপারের কাজ শুরু হয়েছে আমাদের জুলাই মুভমেন্ট নিয়ে। তো এটা করতে গিয়ে দেখলাম আমি অলরেডি জুলাই নিয়ে যত বই বেরোচ্ছে সব কিনে ফেলছি। এবং আমি দুঃখিত, যারা বইগুলো লিখছেন তাদের প্রতি সম্মান রেখেই বলি, এগুলা আসলে কোনো লাভ নাই লিখে, কোনো লাভ নাই। প্রথম আলো একটা বই বের করবে, ওইটা ইউনিভার্সিটির কোর্সে পড়ানো হবে, বিশ্বাস করেন। আমি ওই দিন ওই ইয়াতে ওই ঢাবি স্টেশনে নামছি, মেট্রো থেকে নেমে একাডেমিতে দেখি প্রথম আলোর একটা হচ্ছে, বই বিক্রির উৎসব হচ্ছে। তো ওইখানে গিয়ে আমি মুক্ত করো ভয় নামে একটা ফটো জার্নাল কিনলাম। তো তারা আমাকে একটা লম্বা, 1 হাত লম্বা দলিল ধরাই দিছে ফ্রি। আমি ভাবলাম যে ফ্রিজে দিছে, কি দিছে দেখি। ওইখানে বলা মানে ওই টোটাল জায়গাতে 1971-এর সময় বাংলাদেশের মানুষের যে দুরবস্থা ছিল, এইটা বিশ্বের বিভিন্ন বিভিন্ন ভাষার পত্রিকায় যেভাবে আসছে সেটা বাংলা করে দিছে। আপনি বলবেন যে এতে দোষ কি, আমি বলি না, এতেও খুব একটা মেজর দোষ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার নোডাল পয়েন্ট কোনটা? আপনার নোডাল পয়েন্ট কোনটা? আপনার নোডাল পয়েন্ট ওইটা বলে আপনার আলাদা এত লম্বা দলিল দেওয়া লাগছে? আপনার নোডাল পয়েন্ট 24 হইলে তো আপনার এত লম্বা দলিল লাগতো না, ফটো জার্নাল ইজ এনাফ। তাহলে এই যে জনগণের আকাঙ্ক্ষা, যাত্রাবাড়িতে হয়তো এখানে কেউ আছেন আমি জানি না, যদি থেকে থাকেন, যাত্রাবাড়িতে অনেক মাদ্রাসার ভাইরা নামছে, শুধু ওইখানে না, সারা ঢাকাতেই নামছে, তাই না? আচ্ছা, তার আকাঙ্ক্ষা আর ঢাকা ইউনিভার্সিটির যে আহ, আপনার আইন বলেন, ভাষা বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, ইতিহাস বলেন, এর ছাত্র যে নামছে, দুইজনের দূরবর্তী আকাঙ্ক্ষা কি এক? নিকট আকাঙ্ক্ষা এক, যে এই বৈষম্যমূলক যে সোসাইটিটা আমরা দেখতেছি এইটা রাখা যাবে না, এই বিষয়ে একমত আমরা মোটামুটি। কিন্তু দূরবর্তী আকাঙ্ক্ষা কি এক? মনে হয় না এক। আচ্ছা, এক হইতে হবে এটা আমি বলতেছি না, এখানে আমাদের একটু বুঝতে হবে ইতিহাস কেমনে তৈরি করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা শুনতে শুনতে আমরা বড় হয়েছি, তাই না? তারপর ওই চেতনায় 24 ঘটাইছে, এই তো কি আইরনি। তো এই মুক্তিযুদ্ধের চেতনার যে শব্দগুলা আমরা শুনছি, এটা কত পার্সেন্ট মানুষের চেতনা ছিল, কারো আইডিয়া আছে? আমি জানি না এটা নিয়ে কোনো এথনোগ্রাফি হয়েছে কিনা। 52-তে ভাষা আন্দোলন হয়, তাই না? ভাষা আন্দোলনে পুলিশের এদিক ওদিক গুলিতে কয়েকজন মানুষ তারা নিহত হন, শহীদ হন। আচ্ছা, তাইলে এই ঘটনার ফল কি হওয়া উচিত? 52-র পরে আপনি
মোটামুটি শিক্ষিত, গার্মেন্টসে কাজ করে, কলে কাজ করে, ও একটু পড়াশোনা করি তো, এই পাস 8 পাস বা 5 পাস ওই সময়। তাকে যদি জিজ্ঞেস করেন তুমি কে, ও কি পরিচয় দেওয়ার কথা? বাঙালি না, তাই তো? 1964-তে একটা গবেষণা করেন, এই তো দুঃখের বিষয়, হাদি ভাইয়ের সাথে আমারও কষ্ট মনে, এইটা আমরা কেউ করতে পারি নাই। সম্ভবত আমেরিকান একজন প্রফেসর, আমার নাম মনে নাই, বইতে ওইটা থাকবে। উনি করছে কি, বিভিন্ন কল, স্কুল, এসব জায়গায় যারা আছে তাদের উপর গবেষণা চালাইছে যে তারা নিজের পরিচয় কি বলতে চায়, এবং সারপ্রাইজিংলি এনাফ মেজরিটি অফ দেম ডিডন্ট সে বাঙালি আর বাংলাদেশি। মেজরিটি অফ দেম সেড উই পাকিস্তানি। তাহলে প্রশ্ন হচ্ছে, 52-র ভাষা আন্দোলন যেটা বয়ান দেওয়া হয় আমাদের, 52 থেকে সূচনা, বাঙালির মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সূচনা, বা এটা কোন বাঙালি অ্যাকচুয়ালি, বা কত পার্সেন্ট ছিল তারা? ইতিহাস লেখে যার হাতে ক্ষমতা, ঠিক কিনা? সো সে যখন লেখে, সে তার ওই বাবলের মধ্যে যা আছে সেটাই লেখে, এবং পরবর্তীতে সে যখন ক্ষমতা পায়, সে ইন্ডক্ট্রিনেশন করে। শিক্ষা, সরকারি চাকরি, বিসিএস না সোনার হরিণ, আল্লাহ বাঁচাইছে দেই নেই, আচ্ছা, এগুলোর মাধ্যমে এটাকে আরো বেশি ইন্ডক্ট্রিনেট করে, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 52-তে যে সবার মধ্যে বাঙালি জাতীয়তাবাদের চেতনা চলে আসছে, ব্যাপারটা রিয়েলিস্টিক না। এই আরবান এডুকেটেড এলিটের একটা সার্টেন পার্টের মধ্যে ছিল। 71-এ আসেন, আমরা অনেকে একটু সফিস্ট্রি করি যে 72-এর সংবিধান, এখানের যে শব্দগুলা ওইটা ঘোষণাপত্রে ছিল না, এই নির্বাচনী ইশতেহারেও ছিল না, এমন বলে না? আমি দুঃখিত, এটা আমার সফিস্ট্রি মনে হয়। এটা এই কারণে মনে হয়, আপনি যখন সাম্য, সুবিচার, মানবিক মর্যাদা বলবেন, এই শব্দগুলোর কি কোনো নিজস্ব অর্থ আছে? আনলেস ইউ হ্যাভ আ ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড টু প্রুভ ইট অর সে অ্যাবাউট ইট, তাই না? সাম্য বলতে আপনি, কথার কথা, আধুনিক যে প্রজাতন্ত্র, ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে যেটা শুরু, আপনার এই ওয়ার্ডগুলোতে এর বাইরে না। আপনি ওইটারে কি করছেন, ছোটবেলা আমরা এক কথায় প্রকাশ করছি না? হ্যাঁ, এক কথায় প্রকাশ করে সেকুলারিজম লিখছেন, এই তো, এর বেশি কিছু তো না। তো 71-এ ওই যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে বোঝানো হয়, এটা আসলে কত পার্সেন্ট মানুষের ছিল? আগে বলছি এটা নিয়ে এথনোগ্রাফি নাই। এম এ জলিল, মেজর অবসরপ্রাপ্ত, যিনি 9 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, ওনার বইতে উনি কিছু ইন্টারেস্টিং অবজারভেশন দিয়েছেন। উনি যেহেতু একেবারে মাঠ পর্যায়ের যোদ্ধা, উনি একটা মজার কথা বলছেন, এবং পরবর্তী জহির রায়হান সম্ভবত ওনার সময়ের প্রয়োজন নামে একটা ছোট গল্প আছে, ওই ছোট গল্পে উনি এইটা মানে গল্পের আকারে আনছেন। সেটা হচ্ছে, অধিকাংশ মানুষ যারা অস্ত্র নিয়েছিল, তারা ওই চেতনার মূলা দেখে নেয় নাই। তারা কেন নিছে? পাক বাহিনী এসে ওর গ্রামে হামলা করছে, ঘর জ্বালাই দিছে, ওর ঘর নেই, এখন কি করবে? মেজরিটি, এই যে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস এর যারা দেশে থেকে যুদ্ধে অংশগ্রহণ করছে, ওরা কয়জন বুঝতো এই সমাজতন্ত্র, জাতীয়তাবাদ কি, আরো কঠিন কঠিন টার্ম ভাই আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না ঠিক মতো, এই এই শতাব্দীতে এসে। তার মানে এটা কি হয়েছে, ওই মনোপলাইজেশন হয়েছে কাদের দ্বারা? ওই যার হাতে ক্ষমতা আছে তার দ্বারা, রাইট? এবং এই 71-এর যখন বাঙালির পরিচয় তৈরি হয়, আমি এর আগে বলছি, এই ওই তৈরি হওয়াটাই ইন 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 অফ ইট সেলফ হচ্ছে এক্সক্লুশনারি। এইটারই আমরা বিভিন্ন রূপ গ্র্যাজুয়ালি 90-এর দশকে, ঘাদানিক যখন তৈরি হয়, আমরা শাহবাগ আন্দোলন নিয়ে তো অনেক কথা বলি না, শাহবাগ প্রথমটা কই হয়েছিল? চট্টগ্রামে, আশা করি জানেন আপনারা। হ্যাঁ, যখন ঘাদানিক তৈরি হয়, এবং এখনকার একজন উপদেষ্টা, উনি ওইটার অন্যতম সংগঠক ছিলেন, এবং ওনার একটা বই আমি খুব খুঁজতেছি, জাহানার ইমামের চিঠি নামে। দুঃখের বিষয় বইটা আমি মানে এখনো পাই নাই, পাইলে একটু ভালো হইতো, কারণ আমরা শাহবাগ বুঝতে গেলে আমাদের হিস্টোরিক্যাল ফ্লো এটা বুঝতে হবে। আর 92টা ইম্পর্টেন্ট এই কারণে যে এটা ফ্লো এর একটা পার্ট। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি এত পেঁচাল কেন পারতেছি, আমি একটু শেষে আমি এটা ফিনিশ করব। আচ্ছা, এখন আসেন 24-এর আকাঙ্ক্ষা। 24-এর আকাঙ্ক্ষার মৌলিক যে জায়গাটা আমাদের ছিল, যে একটা একটা রাজনৈতিক ব্যবস্থার সংস্কার হবে, এক, আর 2 নাম্বার হচ্ছে পরিচয়ের ভিত্তিতে যে বৈষম্য তৈরি করা হয়, এইটা করা যাবে না, এটাই তো ছিল। এবং আমরা মনে হয় অলরেডি দেখতে পাইতেছি এটা ভিজিবলি, আমাদের এই আকাঙ্ক্ষা এখন পর্যন্ত খুব স্ট্রং কোনো সিগন্যাল পাচ্ছি না যে হবে, এবং সামনে হবে কি না এটাও মুশকিল। কারণ আমি আগেই বলছি যে কোনো একটা পলিটিক্যাল দল যখন ক্ষমতা পায়, সে তার চেয়ার মেনটেন করে সব কাজ করে। এই চেয়ার মেনটেন করতে গিয়ে 2000 মানুষ শহীদ হয়ে গেছে। তো নতুন যে চেয়ারে আসবে, তাকে যদি আমরা কারেক্ট সেট আপে বসাইতে না পারি, ও সুযোগ পাইলে আরো 4000 মারবে।
এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ছাত্রদের থেকে বৈষম্যবিরোধী ছাত্র পরিষদ থেকে যে কথাটা আসছে যে সংস্কারের মৌলিক কাঠামো আগে তৈরি করার পরে আপনাকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং যৌক্তিক। অন্যথায় অন্যথায় আপনি ওই কাঠামোর মধ্যে আসলে তারপর তো সব আপনার ইয়েতেই চলবে। আপনারা যারা আছেন এখানে পরিচিত কেউ থানায় থাকলে একটু খোঁজ নিয়েন তো এখন কিভাবে বদলিগুলো হচ্ছে। আমি কয়েকটা জানি, এই জন্য বললাম আর কি। তাহলে আমরা এমন পুলিশ কি কোনোদিন পাবো যে কখনো বদলি হয়ে যাব এই ভয় করে বন্দুকের গুলি নামাবে না? এমন কোনো পুলিশ কি আমরা পাবো যে আমার তো চাকরি চলে যাবে এই ভয় করে ঘুষ খাওয়া থেকে পিছিয়ে থাকবে, অথবা কোনো অন্যায় অংশগ্রহণ করা থেকে পিছিয়ে থাকবে? তো এই সংস্কারের মৌলিক জায়গাগুলো যদি আমরা টাচ না করি ভাই, তাহলে নির্বাচন হইতেই থাকবে, আমরা ওই একই লুপ হোলের মধ্যে পড়ে যাব। এবং আমি ওই যে এর আগের বারও বলছিলাম যে বাংলাদেশের কালচারাল যে আইডিয়া, এটাকে আপনি যদি রিপ্লেস করতে না পারেন, শাহবাগ প্রত্যেক 5 বছর পর পর নতুন করে হবে, নতুন চেহারা নিয়ে হবে, নতুন লোকের নাম নিয়ে হবে, কিন্তু রেশিয়ালাইজ সাবজেক্ট সে আপনি আমিই থাকবো। ভিজিবলি যারা দেখা দূর থেকে মনে হয় ও বেড়া মুসলমান। এখন আসেন, আমি অল্পতে শেষ করবো, আমি খুব বেশি সময় নিব না, আমাদের নামাজের সময় মনে হয়ে গেছে না? নামাজের সময় প্রায়, এই যে আজান মনে হয় দিয়ে ফেলবে এখনই। আচ্ছা, এখন আসেন, আমি খুবই ছোট মানুষ, আসলে আমার খুব বেশি কিছু ইনফ্লুয়েন্স করারও ক্ষমতা নাই। হাদি ভাই ওনারা ওনাদের জায়গা থেকে মার্শাল্লাহ অনেক কাজ করার চেষ্টা করতেছেন, এবং কিছু নমুনা উনি আমাদের বলেই গেছেন যেগুলো উনি বা ওনার টিম ওনারা চেষ্টা করতেছেন খুব ভালোভাবে করার। আমি হচ্ছি ঘর কোনো কচ্ছপের মতো, আমার তেমন কোনো ক্ষমতা নাই। বাট যেইটা আমি একটু আইডিয়া কনভে করতে চাই, আমরা আমরা কি করতে পারি, মানে অ্যাজ 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 অ্যান ইউথ আমরা কি আশা করতে পারি কিনা যে প্রবাবলি পলিটিক্যাল সিস্টেমের এমন কোনো চেঞ্জ আসবে, গুণগত চেঞ্জ, যেটা এখনকার এক্সিস্টিং সিস্টেমের প্রবলেম থেকে আমাদের সেভ করবে? আই এম সরি টু সে, আমি আসলে সেরকম খুব বেশি কিছু দেখতেছি না। এইখানে ইন্টারনাল পাওয়ার ডাইনামিক্সের যে নোংরামি সেটা আছে, আবার এক্সটার্নাল যে ইনফ্লুয়েন্স সেটাও খুব স্ট্রংভাবেই আছে। তো এই জায়গা থেকে আমাদেরকে মনে হয় যেটা করতে হবে, কন্টিনিউয়াসলি প্রেশার দিয়ে যাইতে হবে। এবং আমি জানি না, আমি আসলে রাজনীতি কম বুঝি, আমি কোনো রকম বাংলাদেশের প্রথাগত পলিটিক্যাল গ্রুপের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা মানুষ না। আবার বলি, আমি কোনো রকম বাংলাদেশের এক্সিস্টিং পলিটিক্যাল যত সিস্টেমের সংস্থা আছে কোনোটা থেকে উঠে আসা মানুষ না। ওই জন্যই আমার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা হয়তো কম। আহ, আমার যেটা মনে হয় যে আমাদের একটা প্যারালাল স্টুডেন্ট উইং থাকা দরকার, যারা পাওয়ারকে কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ করতে পারবে। এবং এমনভাবে সেটা তৈরি করা দরকার, তারা মিডিয়াকেও যদি নাও চায় একটু প্রেশার ক্রিয়েট করে পাওয়ারকে ক্রমাগত কোয়েশ্চেনের মধ্যে রাখতে পারবে যে তোমার এটা ঠিক হচ্ছে না, তুমি এটা ঠিক করো। আদারওয়াইজ এই জবাবদিহিতার জায়গা, যেই জায়গাটা চাইতে গিয়ে 2,000 মানুষ প্রাণ হারাইলেন, প্রায় 30,000-এর মতো মানুষ আহত, কিছুদিন পর পরই দেখবেন একজন করে মানুষের নিহত হওয়ার সংবাদ আসে। সবার তো আর কপাল হয় না যে শহীদ মিনারে জানাজা পাবে, তাই না? কত মানুষ পথ শিশু মারা গেছে, তাদের খোঁজ আমরা কিন্তু রাখি না কেউ। হুম? তো যেটা এই কারণে বললাম যে এতগুলা মানুষের প্রাণ কেন গেল, এত মানুষকে চোখ হাত পা হারাইতে কেন হইলো, আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জবাবদিহিতার কোনো জায়গা নাই। এই জায়গাকে নিশ্চিত করার জন্য একটা অল্টারনেট প্রেশার গ্রুপ রাখতে হবে। এখন এই প্রেশার গ্রুপ, আমার যেটা অ্যাজাম্পশন, যদি থাকে, মানে অন্য কোনো একটা পলিটিক্যাল গ্রুপ থাকে, আলটিমেটলি দিন শেষে ওরও মাকসাদ কিন্তু আমার একটা চেয়ার দরকার, সেটা মেম্বার থেকে শুরু করে পিএম পর্যন্ত যেই হোক। এই জন্যই আমি মনে করি যে আলাপটা আসতেছে যে ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনটা আগে হয়ে যাওয়া উচিত। আমার মনে হয়, আমি অত কম বুঝি, বাট আমার তাও মনে হচ্ছে যে এটার একটা ভ্যালিডিটি আছে, উইথ দ্য সেন্স যে এইটা যদি একটা প্যারালাল প্রেশার গ্রুপ হইতে পারে যারা জবাবদিহিতার জায়গাতে চাপ দিতে পারবে, আমার মনে হয় এইটা কিছু ক্ষেত্রে করা দরকার। এখন আসেন, আমি এর আগেও বলছিলাম যে আমার অ্যাক্টিভিজমের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইসলামোফোবিয়া কমব্যাট করা। মানে এটা অ্যাটলিস্ট কালচারাল সাবসেট, এবং যেটা আলটিমেটলি কোনো কালচারই পলিটিক্স ছাড়া না, সেটাকে ডিল করার চেষ্টা করা। আমাদের সামনে কি আছে, আমি লাস্ট লেকচারে একটা কথা বলছিলাম, আমরা প্যারোলে আছি। হ্যাঁ, দেখেন, 2 দিন আগে বলা হইল ছাত্রলীগের ভিতরে যে শিবিররা ঢুকে বসেছিল
জুলাই অভ্যুত্থানে তারা কি করছে? ছাত্র জনতা পিটাইছে। আচ্ছা, এটা একটা বয়ান। আবার গতকাল বা তার আগের দিন থেকে বলা হচ্ছে, কই কুমিল্লায় না কই জানি, ওই নেসার এর উপর আমরা বরগুনা, সেখানে বলা হচ্ছে যে এটা কে করছে, এটা শিবির করছে। কেমনে করলো? যে না, ছাত্র লীগের মধ্যে যে শিবির বৈশা ছিল সে এখন ছাত্র লীগের নাম করে পিটাইছে, কিন্তু সে আসলে ছিল শিবির। মানে দিন শেষে ওই বলির পাঠা হইল শিবির। এখন শিবির কিন্তু জাস্ট একটা দল না, ইন আ সেন্স তারা যখন শিবির বলে তারা কিন্তু ওই ছাত্র সংস্থাটাকেই পার্টিকুলারলি বুঝায় না। আমি যখন ভার্সিটির হলে থাকতাম, আমাদের রুমে রেড দিতে আসতো বড় ভাইরা, আলোকিত বড় ভাইরা। তারা দেখতো, আমি তো তাবলিগ করতাম, তো দেখতো যে অন্য কোনো বই আছে কি, খুঁজতো, চেক দিতে আসতো। অন্য বই, এখন ধরেন একটা ইংরেজি সাহিত্যের বই, কিন্তু ধরেন পাওলো কোয়েলহো, ওর বইয়ের উপরে দেখবেন একটু আরবি হরফে, আরবি প্যাটার্ন ইংরেজি লেখা। ও বেটা ভাইবা বুঝবে যে এটা মনে হয় কোন আরবি বই, তাইলে ওর শিবির। অর্থাৎ শিবির এখন একটা শিবির বলেন, রাজাকার বলেন, জামাত বা জঙ্গি, এটা একটা রেশিয়ালাইজ টার্ম। এই টার্মটার আন্ডারে আপনি ভিজিবলি মুসলমানিত্ব আছে, বা অনলাইনে ধরেন আপনার দাড়ি টুপি কিছুই নাই, অনলাইনে খালি এক জায়গায় বলছেন যে শিবিরের সাথে বা অমুকের সাথে অন্যায় হয়েছে, তাও আপনি শিবির। তাহলে এই যে রেশিয়ালাইজেশন, এইটা থেকে কি আমরা আদৌ বাঁচতে পারবো কিনা, এইটা আমার কাছে খুব স্ট্রং চ্যালেঞ্জ হিসেবে আমার মনে হচ্ছে এখন দেখা দিছে। এবং কিছুদিন পরে হয়তো আমরা সেই একই যে সংস্কৃতি ছিল, আবরার ফাহাদ রাহিমাহুল্লাহ যে কারণে শহীদ হয়েছেন, আমার ভয় হচ্ছে যে এইটা আবার ফিরে আসে কিনা। এবং সম্ভাবনা আছে যে এটা ফিরে আসবে, কিন্তু আমি চাই না এটা ফিরে আসুক। আমরা এখন কি করতে পারি? একটা তো বললাম যে একটা অল্টারনেট প্রেশার গ্রুপ রেডি রাখতে হবে আমাদের। আর আমরা এখানে যারা আসছি, দেখেন ঢাকা শহরে মানুষ কিন্তু কম না। বেছে বেছে আপনারা হয়তো 60 জন আসছেন, কেউ আমার সমান বয়সের, কেউ আমার চেয়ে বয়স কম, কেউ আমার চেয়ে আমার মুরব্বী আছেন। আপনারা নিজেদেরকে সম্মানিত ভাবেন, সৌভাগ্যবান ভাবেন, কারণ আপনার মধ্যে আগ্রহ আছে। তা না হলে ঢাকা শহরে আজকের জ্যামের মানে টাইমে শুক্রবার কিন্তু জ্যাম কম থাকে না, উল্টারও বেশি থাকে। সারাদিন দৌড়ে শুক্রবারে হাত পা ছাড়তে বের হয়, হাত পা ছাড়ার ঠেলা রাস্তা বন্ধ। তো এই অল্প কয়েকজন মানুষ যারা আসছেন, আপনারা যদি কনসাস হন, আমরা যদি সচেতন হই, এবং হাদি ভাইয়ের কথার সাথে ইয়া করি বলি, রেজোনেট করি বলি, যে আমাদের ওই স্পেশালাইজেশনগুলো দরকার। হ্যাঁ, এখন এখানে একটা ডিসকাশন আসছে, ভাই বললেন যে ইসি, এই গানটা সরিয়ে দৃষ্টিতে দেখলে কিছু প্রশ্ন আসে। হ্যাঁ, এইটা আমার মনে হয় যে খুবই ভ্যালিড একটা কোশ্চেন। আমি যদিও ইসলাম পন্থা নিয়ে আমার কোনো পড়াশোনা নাই, কিভাবে তারা এগুলো ডিল করছে এটা নিয়ে একটা মানে একটা ডিসকাশন আমাদের মনে হয় একাডেমিক মাইন্ডসেটেও চালানো উচিত। কিন্তু আমি আমার একটা কথা বলি, আমি একটা কার্টুন বই বের করার চিন্তা করছিলাম জুলাই অভ্যুত্থান নিয়ে। আমি কার্টুন ইউজ খুঁজতেছিলাম, কারণ কি আমি বাচ্চার কাছে তো এত কঠিন জিনিস বললেও বুঝবে না, ওর কাছে ঠিকই বেসিক্যালি পৌঁছায় গেছে, কিন্তু আমাদের ভাইদের গল্প তো আমি পৌঁছাতে পারতেছি না। তো স্বাভাবিকভাবেই আমাদের, আর মার্শাল্লাহ এখন আরবান এডুকেটেড ভাইদের ভাই বোনদের ভিতরে এই কনসাসনেস আছে, আর বেসিক মাসলা জানে যে এটা ঠিক না। আই ডু এগ্রি উইথ হিম অর হার। বাট ইস্যু যেটা হইল যে আপনি পৌঁছানোর আগে আপনার ঘরে অলরেডি এই ধরনের জিনিস কেউ না কেউ পৌঁছায় দিবে, মোস্ট লাইকলি হয়তো প্রথম আলোয় পৌঁছাবে, এবং ওইখানে দেখা যাবে হুট করে পিছে একটা রংধনু পতাকা চলে আসছে। বুঝতে পারছেন? তখন আমি আপনি বসে থাকবো যে না, এটা আঁকা জায়েজ না। অবশ্যই আমি এটা মনে করি না, কিছু রুলিংস আছে আলাদা, এক্সেপশনাল কিছু রুলিংস আছে যেখানে কিছু অনুমতি দেওয়া হয়, সেইটা অ্যাপ্লাই করেও যদি করা যায় আমাদের এগুলো করতে হবে। আর হিস্ট্রি, হিস্ট্রি আমাদের নিজেদের লিখতে হবে। এখন এই যে আবার প্রশ্ন, যে ওই লেখার মতো একাডেমিক আমার তৈরি হয়েছে কিনা, যে পালগ্রিফ থেকে বই বের করবে, যে রটলেস থেকে বই বের করবে, যে লাইক কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে বই বের করবে, তৈরি কি হয়েছে? হয়নি। তাহলে আপনারা যারা যুবক আছেন, আপনাদের প্রতি আমার হাত জোর করা অনুরোধ, ভাই এখানে সায়েন্স বাদে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কয়জন আছেন হাত তোলেন। মাশাল্লাহ, আমার তো বিশাল ম্যান ম্যান পাওয়ার এখানে। আচ্ছা, আপনারা ভার্সিটিতে যে যে সাবজেক্টে আছেন ওই সাবজেক্টের দৃষ্টিকোণ থেকে জুলাই নিয়ে লেখা শুরু করেন ইংরেজিতে। আপনি হিস্ট্রি লেখেন, একজন সোশিওলজিতে আছে, আপনি সোশিওলজিক্যাল হিস্ট্রি লেখেন। আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পলিটিক্যাল হিস্ট্রি লেখেন। আপনি ফিলোসফির ছাত্র, আপনি তাহলে খুঁজেন যে কেন এই
যে মুভমেন্টটা হইলো ওইখানের ভাষাগুলোর পিছু দর্শন কি ছিল? 10টা ইংরেজি পেপার লেখেন। আমার মনে হয় যে হাদি ভাইকে নিয়ে দিলে উনি খুশি হয়ে পড়বে যে পইড়া ঠিক করে দিই, সমস্যা নাই। আমার আপনার আচ্ছা, আমার মনে হচ্ছে আমি টার্কিতে আছি, একটা বিড়াল দেখতেছি। আচ্ছা, তো লং রানে আমি আমার টোটাল আলোচনায় এটাই আমার মনে হয়, আমার নিজের ফিলিংসটা আপনার সাথে যেটা বললাম, যে খুব হয়তো খুব শীঘ্রই এই বছরে আমাদের মানে নির্ঝরের স্বপ্নভঙ্গ, একটু সাহিত্যিক ভাষায় বললাম, একটু পশ হওয়া লাগে, বুঝছেন না? তাহলে চাষা বসাই থেকে যাব। তো আমাদের খুব দ্রুতই হয়তো এই স্বপ্নভঙ্গ হতে যাচ্ছে। আমরা এইটাকে যদি আবার সে রাস্তায় নেমে প্রাণ দিয়ে ঠিক করতে হয় ভাই, তাইলে ভাই মানুষ কয়বার প্রাণ দিবে? ডক্টরদের মুভমেন্ট দেখেন না? সেই ২-১.৫ বছর ধরে বেচারা আমরা রাস্তায় ঘাটে নাইমা নাইমা চিল্লায় বলতেছি যে, "ভাই প্রফেসর সাহেব, তোমার ড্রাইভারের বেতন ২২,০০০ আর তুমি আমারে বেতন দাও ২৫,০০০।" আমরা হয়তো খুব শীঘ্রই দেখব যে এই প্রবলেমটা আবার আগের জায়গায় ফিরে গেছে। এই জায়গাতে আমাদের মনে হয় ইন্ডিভিজুয়ালি আমাদের কাজ করতে হবে। জুলাই আপনার আমার নিজের করে ধারণ করতে হবে। আমি বলতেছি না যে আপনার সেকুলার ভাবেই করতে হবে, আপনার রিলিজিয়াস ভাবেই করতে হবে। বাট আপনি রিলিজিয়াস ভাবে করেন না, সমস্যা তো নাই। ইংরেজিতে লেখেন না। আপনি জাস্ট এখানে ভাষার ব্যবহার কেমনে হইছে, এইটা কেমনে ইসলামিক রুটের সাথে কানেক্টেড ভাই, এটা নিয়ে তো আপনি পেপার লিখতে পারবেন। আর এখন এআই চলে আসছে না? কে এআই ইউজ করেন? হাত তোলেন। ভেরি গুড। যে কজন হাত উঠে নাই তাড়াতাড়ি হাত উঠে ফেলাইতে হবে। এআই আপনার লাগবে, আপনার এআই শিখতে হবে। বাংলাদেশে আমি জানি না, হাদি ভাই কেউ কি কোর্স করায় এআই এর উপরে? আমি জানি না, বা আমি ইন্ডিয়ার কয়েকজন দেখছি, ইংলিশ পাইছি, এআই এর উপর কোর্স করেন, অ্যাটলিস্ট চ্যাট জিপিটি শিখেন। আমি ভাই চ্যাট জিপিটির সাথে বাতচিত করি, লিটারেলি আলাপ করি দুজন মিলা বইসা। তো এই জিনিস আপনাকে এই গবেষণা বলেন, আর্টিকেল বলেন, এটা করতে সাহায্য করবে। আমরা যে আকাঙ্ক্ষার জায়গাটা দেখেছিলাম আমাদের ছাত্র সমাজের মাঝে এবং আপামর জনসাধারণের মাঝে, আপনারা দেখবেন ফেসবুকে একজন ভাই একটা কথা বলেছিলেন আন্দোলন চলাকালীন সময়, একটা স্মৃতি, যে একজন সিঙ্গারা বিক্রেতা সম্ভবত রামপুরা বা যাত্রাবাড়ির কোথাওকার, তো সিঙ্গারা বিক্রেতার কাছ থেকে উনি ক্ষুধার্ত সারাদিন দৌড়াদৌড়ি করে একটা সিঙ্গারা নিছেন। তো বিক্রেতাও বুঝছে যে আন্দোলনরত অবস্থায় ওনারা আছেন। তো উনি সিঙ্গারার দাম দিতে গিয়ে যাওয়ার সময় সিঙ্গারা বিক্রেতা বলছে, দাম নিব না, হাসিনারে ফালায় দে। মানে আমার তো হিস্ট্রিক্যাল নলেজ কম, আমি নিজেও আসলে অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ, কিন্তু এই যে একটা হোয়াইট ক্লাস ইনক্লুশন, আমি জানি না বাংলাদেশে এর আগে হওয়া, ইভেন 69 গণঅভ্যুত্থানেও এইরকম হোয়াইট ক্লাস ইনক্লুশন ছিল কি না, নাকি সেগুলা হিস্টোরিক্যালি আরবান এডুকেটেড এলিট ক্লোজ টু পাওয়ার এর মধ্যেই সীমাবদ্ধ ছিল? আমার মনে হয় রনি ভাই এই বিষয়ে আমাদের আরও ভালো বলতে পারবেন। তো এই আকাঙ্ক্ষার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য না থাকার যে একটা রাজনৈতিক সংস্কৃতি আমাদের আকাঙ্ক্ষা ছিল, এটা আমরা পাচ্ছি না। আমি আমার মেডিকেল এর জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে দেখাইলাম যে আমি নিজে যেটা দেখতেছি, অবভিয়াসলি আরও অন্যান্য সেক্টর আলটিমেটলি একই হচ্ছে। এর একটা মৌলিক কারণ হচ্ছে স্টেক হোল্ডার। তো এই অভ্যুত্থানের ছাত্র জনতার সাথে স্টেক হোল্ডার হিসেবে কিছু পলিটিক্যাল পার্টি ছিল যারা দীর্ঘদিন ধরে অপ্রেস ছিল। এখন স্বাভাবিকভাবেই তারা চাবে তাদের কিছু ভাগ বুঝে নিতে। আই এম নট ইউজিং দিস ইন আ ভেরি স্ল্যাং ম্যানার, বাট স্টিল এই ভাগ বুঝে নেওয়ার চক্করে সমস্যা যেটা হবে, মানে কেন আমি বলতেছিলাম যে ২,০০০ মানুষকে মৃত্যুবরণ করতে হইলো, ৩০,০০০-এর বেশি মানুষের হাত পা চোখ হারাইতে হইলো, কারণ হচ্ছে চেয়ার ছাড়তে চাওয়া হয় নাই। তো এখন কথা হচ্ছে আমরা কি সেই সাংস্কৃতিক পাটাতনটা তৈরি করতে পারবো কিনা পলিটিক্যালি, যে যেই চেয়ারে আসুক কিছু ক্রাইটেরিয়ার মধ্যে ওকে থাইকে চেয়ারে বসতে হবে, আদারওয়াইজ ও চেয়ারে থাকতে পারবে না। এই যে একটা জবাবদিহিতার সংস্কৃতি, এইটাই একটা জন আকাঙ্ক্ষার জায়গা ছিল, কিন্তু আমরা সেটা পেতে যাচ্ছি কিনা আমার মনে হচ্ছে না। এখনকার যে অবস্থা দেখতেছি এতে আমরা সেটা পেতে যাচ্ছি। বাদ বাকি আরো অনেকগুলো জায়গা আছে। খুব মেজর ভাবে কিন্তু ইকোনমিক ইস্যুটা, কোটার বৈষম্য দূর করা তো মেধা দিয়ে যাচাই করার জন্য একটা পূর্ব শর্ত ছিল। ইকোনমিক ইস্যুটা মৌলিকভাবে আন্দোলনের খুব মেজর ফ্যাক্টর হিসেবে ছিল না, যতটা আপনার মানে পলিটিক্যাল যে কালচার, এইটার একটা আপরুটিং এর বিষয় ছিল। এখন আসি আবার সেই ঘটনাতে। আমি জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে, আপনারা বলছিলেন যে আহ, ঠিক কোন পয়েন্টটা থেকে ছাত্র জনতার এই অভ্যুত্থানটা একটা র্যাডিক্যাল শিফট নেয়, এবং আপনারা সবাই বলছেন যখন তাদেরকে রাজাকারের নাতিপুতি বলা হয়। এবং আমরা দেখছি বাংলাদেশের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড যে ঢাকা ভার্সিটির ছেলে মেয়েরা, তারা আমিকে তুমিকে রাজাকার বলে স্লোগান দিতে নেমে গেছে। তো এই পুরো জায়গাটা কেন, প্রশ্ন হচ্ছে কেন, যারা আন্দোলন করতেছিল অবভিয়াসলি তারা কেউই, একটা মেজরিটি অংশই কিন্তু আপনার আহ, জামাতের সাথে বা শিবিরের সাথে সরাসরি জড়িত ছিল না, মেজরিটি অংশই না।
তারপরও এই যে একটা ট্যাগ, রাজাকারের ট্যাগ, এটা কিন্তু আমরা বাংলাদেশে বিশেষ করে আপনি যদি খেয়াল করেন, যদিও লেখালেখি 87-85 দশক থেকে হচ্ছে, 71-এর ঘাতক দালালরা কে কোথায়, আহমদ শরীফ এবং শাহের কবির যখন লেখেন, ওইটা কিন্তু 80s-এর শেষ দিকে ছিল। এবং ওইটা একটা বেসিস ধরে 92-র দিকে এসে কিন্তু গণ আদালত প্রতিষ্ঠিত হয়। এবং সেইখানে ওই যে আগে বলছি, একজন উপদেষ্টা, বর্তমানে যিনি উপদেষ্টা, তিনি ওইটার অন্যতম সংগঠক ছিলেন। এবং 2013-তেও তার আমরা বেশ কিছু লম্বা লম্বা কলাম দেখছি, যেখানে উনি আসলে গভর্নমেন্টকে ফোর্স করতে চাচ্ছেন যে এই দাবিগুলো এইভাবে কেন করা হচ্ছে না। রিসেন্টলি আমাদের সামনে অনেকগুলা সাক্ষীর ভিডিও বের হয়েছে, এবং আমরা বুঝতে পারতেছি যে ক্যাঙ্গারু কোর্ট যে বলা হয়, ওটা আসলে বাংলাদেশি ক্যাঙ্গারু, মানে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু হইলেও তো একটা ধরেন একটু কোয়ালিটি থাকে। তো কখন ঠিক যায় বাংলাদেশের সেকুলারিজমের সাংস্কৃতিক ভিত্তি, সম্ভবত কথাটা। তো আমি এটা নিয়ে রিসেন্টলি একটা পেপার লিখতেছি জুলাই অভ্যুত্থান নিয়ে। তো জুলাই অভ্যুত্থান নিয়ে লিখতে গিয়ে আমি একটু খোঁজার চেষ্টা করছি যে বাঙালি সেকুলার বর্গটা কিভাবে তৈরি হয়েছে। আহ, আমার যেহেতু আমার বিদ্যায়তনিক জায়গা হিস্ট্রি না, সমাজবিদ্যা না, আমার পাঠে একটু ভুল থাকতে পারে, যারা ভালো জানেন আমাকে একটু সংশোধন করে দিবেন। তো সেকুলারিজম হচ্ছে কলোনিয়ালিজমের শয্যাসঙ্গী হয়ে আসছিল উপমহাদেশে। ব্রিটিশরা যখন উপমহাদেশে দখল করে, কলোনিয়ালিজমের বাংলা উপনিবেশবাদ দাঁত দুইটা পড়ে যায় শুনলেই। এর অর্থ বোঝাও বড় মুশকিল। তো খুব সহজ একটা বাংলা করা যায় দখল। হ্যাঁ, যদিও এটার আবার বিভিন্ন অর্থে ইউজ হয়। তো তারা যেটা করে, আহ, ব্রিটিশরা যখন উপমহাদেশে আসে, আপনি দেখবেন নেপোলিয়নের সময় থেকেই তাদের একটা চর্চা চলে আসতেছিল ব্রিটিশ ওরিয়েন্টালিজম বা যে ইতালিয়ার বা ফ্রেঞ্চ ওরিয়েন্টালিজমে। ওরা যে জায়গা দখল করত, ওইখানকার মানুষ সম্পর্কে জ্ঞান তৈরি করত। এখানে দুইটা লাভ ছিল। একটা হচ্ছে ওই জায়গায় তো ব্রিটিশ বা ফরাসি অ্যাডমিনিস্ট্রেটর বসাবে, তাইলে সে জনগণকে কন্ট্রোল করবে কেমনে, এই বিষয়ে যারা প্রশাসক এদেরকে একটা জ্ঞান দেওয়া লাগতো। প্লাস একটা আইডিয়া আপনি যদি লম্বা সময় চালাইতে চান একটা সিস্টেমকে, ওটা আপনার মোটামুটি মিডল ক্লাস যারা আছে এদের মধ্যে একটা পারসিভিয়ারেন্স তৈরি করতে হবে, যে সে আইডিয়াটা ধরে রাখবে। ফলে আমরা একটা মিডল ক্লাসের উত্থান দেখতে পাই, রাইট? তো এখানে মূল যে সমস্যাটা হয়, ব্রিটিশরা, আপনারা জানেন যে ওই যে লিবারালিজমের একটা ফাউন্ডিং ফাদার আছে, জেমস স্টুয়ার্ট মিল বলে তার নাম। ওর বাবা কিন্তু এই, আমার যদি ভুল না হয়, কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর ছিল, এবং সে নিজেও কিছুদিন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে চাকরি করছে। তো তাদের আইডিয়াতে হোয়াইট ছিল খুব প্রোগ্রেসিভ, বিশেষ করে পশ্চিম ইউরোপিয়ানরা, এবং তারা হইল গিয়া একেবারে সভ্য। এই সময় সোশ্যাল ডারউইনিজমের আইডিয়াগুলো যুক্ত হওয়া শুরু করলো। আর ইন্ডিয়ানরা বা আফ্রিকানরা বা তারা যাদেরকে কলোনাইজ করতেছে, আলজেরীয়রা, ইভেন আমেরিকা কলোনাইজ করতেছে ফিলিপাইনে, তাদেরকে বলতো এরা হচ্ছে বর্বর, অসভ্য, এরা একটু মেধার দিক থেকে একটু নিচু। হ্যাঁ, তো এই যে একটা রেশিয়াল ক্যাটাগরি, এটা কিন্তু পশ্চিমের আলোকিত চিন্তার একেবারে মজ্জার মধ্যে ছিল। মানে আপনি এইটা না যে এই বর্ণবাদটা মনে হয় আলোকিত পথ থেকে এদিক ওইদিক বাঁকতে গিয়ে তৈরি হয়েছে, ন। রেসিজম এনলাইটেনমেন্টের একেবারে কোর অংশ। আপনি দেখবেন জন গ্রে, ওনার এই বইতে উনি খুব, জন গ্রে বলেন, দীপক কুমার বলেন, দুজনে আলোচনা করছেন যে এই যে পশ্চিমাদের সভ্য ভাবার চিন্তা, আর অন্যান্যদেরকে, অপশ্চিমীয়দেরকে অসভ্য বর্বর ভাবার চিন্তা, এইটাই ছিল কলোনিয়ালিজমের ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন। যে তাইলে এই অন্ধকার বর্বর অসভ্য এদেরকে একটা আলো দিব না, আমি আমি জ্ঞাতই স্বার্থপর যে আলোটা নিজের কাছে রেখে দিব। তো এই প্রথম আলো যখন নিয়ে আসলো, এখন কথা হচ্ছে আলো সবাই তো খাইতে চায় না সহজে, তাহলে কেমনে খাওয়াবো এদেরকে? মায়েরা ধইরা কাইটা কুইটা খাওয়াইতে হবে, আলোটা জোর করে খাওয়াইতে হবে, না খাইলে তো গলায় পাড়া দিয়ে গিলাবো। মানে সহজ ভাষায় বললে এটা ছিল কলোনিয়াল আইডেন্টিটি। তো তখন যেটা হইলো, ব্রিটিশরা এসে আইডিয়া অফ ইন্ডিয়া আবিষ্কার করলো অ্যাজ আ মনোলিথিক এন্টিটি। মানে একটা একটা স্বর্ণময় হিন্দু যুগ তারা পার হয়ে আসছে, তারপর মধ্যে জবন মুসলমানরা আসছে, এসে তাদেরকে কাইটে কুইটে ভর্তা বানায় ফেলছে। তারপর ব্রিটিশরা আসছে আবার আলো নিয়া, চারদিকে শুধু আলোই, খালি মধ্যে অন্ধকার। তো সেই আলো নিয়ে তারা উদ্ধার করতে আসছে। এই আমি গল্প আকারে বলতেছি, বাট এই যে মানে জ্ঞানকাণ্ডটা, এই জ্ঞানকাণ্ডটা ছিল আহ, বাঙালি সেকুলারিজমের একদম গোড়ার কথা। কারণ বাঙালি সেকুলারিজম যখন প্রথম দিকে তৈরি হয়েছে, যারা এটার ফরমেশনে কাজ করছেন তারা ছিলেন মোটামুটি আপার কাস্ট হিন্দু এলিট। ইয়াং বেঙ্গল হচ্ছে বেশি ইংরেজও যাইতেছিল, তাদেরকে
ট্যাকেল দেওয়ার জন্য রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বারকানাথ ঠাকুর এবং আরও অনেকে, তারা কি করলেন, তারা ভাবলেন যে আমার এই আইডিয়া অফ রিলিজিয়নটাকে মডার্নাইজ করতে হবে। তো মডার্নাইজ করতে গেলে আমি কি বললাম যে এনলাইটেনমেন্ট বা পশ্চিম যখন আলো নিয়ে আসছে, ওর আলোর সাথে অন্ধকার ছিল বর্ণবাদ। তো এখন পশ্চিম কিভাবে চিনাইছে ইতিহাসকে আমাদের কাছে? ওই আলোর যুগ হচ্ছে হিন্দু যুগ, মধ্যে মুসলমান যুগ, তারপর আবার ব্রিটিশ যুগ, মধ্যে তো অন্ধকার না? ফলে বাঙালি যখন তার সেকুলার পরিচয় তৈরি করছে, এর ভিতরে এনিমি বা অপর আকারে হাজির করছে মুসলমানকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ইনিশিয়াল থিঙ্কার ছিলেন, তারা রামমোহন রয় বলেন, দ্বারকানাথ ঠাকুর, তারা তো আপার কাস্ট হিন্দু এলিট। সুতরাং তারা এই সংস্কৃতি গ্রহণ করছেন কারটা? ওই সোনালী যুগেরটা, রাইট? বাই ডেফিনেশন এটা হচ্ছে হিন্দু কালচার। এবং মজার বিষয় আছে, মানে শুধু যে মুসলমানদেরকে তারা অপর করে দিছে বাঙালি সেকুলারিজমে, ব্যাপারটা তা না। দলিতেরও কোনো সংস্কৃতির জায়গা সেখানে ছিল না, শুধু যে মুসলমান, ব্যাপারটা তা না। এবং এই কারণে আপনি দেখবেন, আমার এক্স্যাক্ট রাইটারের নাম মনে নাই, সম্ভবত 5-6 বছর আগে বের হওয়া বইটা, বিজেপির একজন কর্মী, উনি বইয়ের নাম হচ্ছে আই কুড নট বি হিন্দু। মানে উনি এখানে বলতেছেন যে আমরা দলিতরা বিজেপির হয়ে সমস্ত ডার্টি ওয়ার্ক করি, কিন্তু দিন শেষে ওরা আমাদেরকে হিন্দু বলে গণ্য করতে চায় না। কিন্তু কমন এনিমির ক্ষেত্রে আপনি দেখবেন দুজনে আবার সমান হিসেবে আসা শুরু করছে। তো যেটা বলতেছিলাম, তো বাঙালি যখন তার আইডিয়া তৈরি করতেছে, আপনারা বঙ্কিমের যে গল্পগুলো আছে খুব উৎকট যদিও, ইভেন আমরা যে শরৎচন্দ্রের গল্প পড়ে বড় হয়েছি, মহেশ, খুবই টাচি একটা গল্প না? তো উনিও কিন্তু হিন্দু মুসলমান সমস্যাতে কি বলছেন, উনি বাঙালিকে হিন্দুর সমর্থক হিসেবে গণ্য করছেন এবং মুসলমানকে একটা বর্গ আকারে হাজির করে উনি বলতেছেন এই দুই জনের মধ্যে ফুটবল খেলা হইতেছে। তো এই আইডিয়াটা পরবর্তীতে যখন ক্ষমতা শেয়ার করার ব্যাপারগুলো চলে আসে, বঙ্গভঙ্গ এর একটা ফেনোমেনা হয়। আমি খুব শর্টে যাব, আমি খুব বেশি বলবো না। তো ওই সময় যেটা হয়, হিন্দু আপার ক্লাস এলিট তখন কিন্তু বঙ্গভঙ্গের খুব বিরোধিতা করছিল। আপনারা জানেন কিছু ইকোনমিক কারণ ছিল এবং অবভিয়াসলি আইডিওলজিক্যাল কারণও ছিল। তো আমার সোনার বাংলা, হ্যাঁ, লম্বা 6 ফুট লম্বা, ধবধবে চুল দাড়ি, আলখাল্লা পরা এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছে বুক ভরা কষ্ট নিয়ে, এটা তো দেখতেই পোয়েটিক লাগে, তাই না? তো আমার সোনার বাংলা লেখা হয়েছিল কখন? ওই বঙ্গভঙ্গের সময়। এবং পরবর্তীতে যখন 71-এর আগ দিয়ে জাতীয় সঙ্গীতের আলাপচারিতা 2-3 জন মানুষের মধ্যে হয়, তারা আবার ঠিক ওইটা গ্রহণ করলেন। কারণ কারণ উনি যে বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করছেন, আত্মস্থ করছেন, ওইটা কোন হিস্টোরিক্যাল ফরম্যাটের মাধ্যমে ফর্ম হওয়া, যেখানে হিন্দু আপার কাস্ট এলিটের কালচারটা সেকুলারাইজড, নিধর্মীকৃত। হ্যাঁ, স্তম্ভে ফুল দেওয়া, অমুক জায়গায় আগুন জ্বালানো, আবদুল্লাহ আবু সাইদ স্যার যখন মঙ্গল প্রদীপ জ্বালান, অসাম্প্রদায়িক লাগে ব্যাপারটা। কারণ কি, সে তার ওই আইডিয়াটাকেই সেকুলার বা অসাম্প্রদায়িক হিসেবে হাজির করতে সমর্থ হয়েছে। তো যাই হোক, তো এখন এটাতে আসেন যে সিক্সটিজের দিকে আপনার বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তান ছিল তখন, আপার ক্লাস এডুকেটেড এলিটের ভিতরে বেঙ্গলি ন্যাশনালিজমের আলাপ উঠতে থাকে। যদিও আমি এর আগের বারও বলছি যে 52 ভাষা আন্দোলনের পরেও সেটা এত মেজর পরিচয় আকারে হাজির হয় নাই, যেটা একজন গবেষক উনি তার গবেষণা থেকে দেখাইছেন। তো এরপরে 60-এর দিকে, তাহলে প্রশ্ন হচ্ছে কেন আপার এডুকেটেড ক্লাসের ভিতরে এইটা গেড়ে বসলো? আহ, একটা কারণ বলা হয় যে রবীন্দ্রসঙ্গীত নাকি তখন নিষিদ্ধ করা হয়েছিল। এইটা একটা এটা একটা রিয়াকশন ছিল, তাই তো? আচ্ছা, এখন এটার একটা ভিন্ন হিস্টোরিক্যাল পার্ট কি হাজির করা যায়, যে যেখানে আহ, তার পলিটিক্যাল প্রজেক্ট, হ্যাঁ, রবীন্দ্রনাথের পলিটিক্যাল প্রজেক্টকে, ভাষার ক্ষেত্রে প্রজেক্টকে মোহাম্মদ আজম সহ কেউ কেউ বিয়োগ নিবেশন বলছেন, বাট অ্যাজ আ কালচারাল প্রজেক্ট ওনার অবস্থানটা তো কলোনিয়ালিজমের বাইরে কিছু ছিল না। নজরুলের কবিতা কতবার নিষিদ্ধ হয়েছে, আর রবি ঠাকুরের কবিতা কতবার নিষিদ্ধ হয়েছে? কারো আইডিয়া আছে? রবি ঠাকুরের কোনো কবিতা কি নিষিদ্ধ হয়েছে কখনো? নজরুলের? হি ওয়াজ নট আ থ্রেট। রবি ঠাকুর তো থ্রেট ছিলেন না। তো আমি অবিনাশ পালেওয়ালের বই পড়তে গিয়ে দেখলাম, আমি শিওর না উনি এটা রেফারেন্স দেয় নাই, সিক্সটিজের দিকে আপনার কালচারাল যে ডিস্টেন্সটা তৈরি হয় ওয়েস্ট পাকিস্তানের সাথে, এইটাকে ফুয়েল করছিল ইন্ডিয়ান এজেন্সি। আমি জানি না এটা উনি বলছেন, আমার যত মনে পড়ে, আমি এটা আরো খুঁজতেছি যে আদৌ উনি এই ইনভলভমেন্টের ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর মাইনর হইতে পারে, কিন্তু ইন্টারনালি কিন্তু এই মুভমেন্টটা চলতেছিল। এবং আলটিমেটলি আমরা জানি 71-এর একটা ব্রুটাল ওয়ার হয়েছে। আহ, এখন সংখ্যা নিয়ে কথা বললে বিপদ।
আপনাদের বইয়ের নাম যে বলবো, বইয়ের নাম ভুলে গেছি। কেমব্রিজ ইউনিভার্সিটির বই রিসেন্ট আসছে, এটা নিয়ে একাডেমিক কাজ আছে। তো সিভিলাইজেশনাল হিস্ট্রি অফ ওয়ার সম্ভবত এরকম একটা বইয়ের নাম। তো যাই হোক, যে নাম্বারই হোক, আমরা একটা ম্যাসিভ একটা ম্যাসাকার দেখছি। তো এখানেও হিস্ট্রি তার নিজের সুরতে হাজির হয়েছে। আমি কি বলছিলাম, ইতিহাস কারা লেখে? যার হাতে ক্ষমতা আছে, তাই না? ১ মার্চ থেকে ২৫ মার্চ বিহারি হত্যার পিছে কি মানে কোন ইনসাইডিং ফ্যাক্টর ছিল, এটা আমরা কিন্তু ছোটবেলা থেকে আজ পর্যন্ত ইতিহাসে কোনো বইতে পড়ি নাই। ২৬ মার্চ তো ক্র্যাকডাউন শুরু হয়েছে, মানে ভয়াল রাত তো শুরু হয়েছে 26 মার্চ থেকে। তো প্রথম ২৫ দিন বিহারি হত্যা কেন করা হয়েছিল, এই প্রশ্ন আমাদের করতে হবে। আমরা যখন যুদ্ধ মানে ইতিহাসের দায়টা আমাদের কোন জায়গায়? আপনি যখন বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করবেন, মিশেল রুফ ট্রুইও যেমন দেখাচ্ছেন যে ইতিহাস অনেক নীরবতা সমষ্টি। মানে আপনি যখন ক্ষমতায় থাকেন, আপনি আপনার ন্যারেটিভগুলোকে তৈরি করে একটা সুতার মালা তৈরি করেন। তো সেখানে অনেক কান্না চাপা পড়ে থাকে যে ইতিহাসগুলো আপনি লেখেন না। তো এরপরে যেটা হইলো, আমি লং স্টোরি শর্ট, আমি দ্রুত আসবো। 71-এর পরে আমরা যেটা দেখতে পাই, গ্র্যাজুয়ালি ৯০-এর দশকের দিকে আবার এই জিগিরটা শুরু হইতে থাকে ঘাদানিক বা গণ আদালত ইত্যাদির মাধ্যমে, এবং বিশেষ করে 9/11-এর পরে এই জিনিসটা একটা ইন্টারন্যাশনাল পাওয়ার পায়। আমি এটা আগেও বলছি যে 9/11-এর পরে যখন ওয়েস্টার্ন ইম্পেরিয়াল স্ট্রাকচার তারা একটা অ্যাগ্রেসিভ মিলিটারিজমের দিকে যায়, তখন কিন্তু সে তার যে বিভিন্ন জায়গায় পার্টনার আছে তাদেরকে ফোর্স করতে থাকে যে আমার ডেমোক্রেটিক ভ্যালু সেভ করতে হবে, রাইট? তো ডেমোক্রেটিক ভ্যালু সেভ করতে গিয়ে আমরা অদ্ভুত একটা প্যারাডক্স দেখতে পাই। আপনারা যারা 13-তে সোশ্যাল মিডিয়া ঘুরছেন, ওইখানে বলা হচ্ছিল যে ডেমোক্রেটিক ভ্যালু রক্ষা করার জন্য আমাদের ইলেকশন সিস্টেম বাদ দিয়ে দিতে হবে। গণতন্ত্রকে রক্ষা করতে গিয়া, আমার গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে গিয়ে আমার ভোট বাদ দিতে হবে, নাহলে জামাত ক্ষমতায় চলে আসবে। আর জামাত ক্ষমতায় চলে আসলে সমস্যাটা কি? একটা হচ্ছে প্রচলিত ৭১-এর দায় নিয়ে যে কথাটা হয়, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমান তৎকালীন এবং এখনকার প্রেক্ষাপটেও ইসলাম হচ্ছে একটা বিশ্বের শত্রু হিসেবে হাজির। বিশেষ করে একটা সিভিলাইজড স্টেট সিস্টেমের বিরুদ্ধে একটা ব্যারবেরিক অপারেশন হিসেবে হাজির। সুতরাং আপনি এই মৌলবাদীদের হাতে তো ক্ষমতা দিতে পারেন না, তাই না? ওই যে রনি ভাই একদিন বলতেছিলেন যে মিডল ক্লাস কি চায়, ও একটু হাতটা স্লিভলেস পরবে আর পার্কে বসে দুটো বিড়ি টান দিবে, আমার যদি ভুল না হয়, আমার যত মনে পড়ে। তো এইটাতে বাধা আসবে না? তো ফলে আমরা দেখেন ওই যে বাংলাদেশ যখন কলকাতা থেকে আলো ধার করলো, প্রথম আলো ৯০-এর শেষ দিকে জন্মাইলো, এবং পশ্চিম থেকে যখন ওয়ারন টেরর একসাথে মিলল, ফলে আমরা দেখতে পাই যে সে একটা ওই যে বাংলাদেশের ক্যাঙ্গারু আর কি, অস্ট্রেলিয়ান না, এরকম একটা ক্যাঙ্গারু করার সুযোগ পায়। এবং আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন রাখবো আপনাদের কাছে। আমি আর্টিকেল লিখতে গিয়ে খুঁজতেছিলাম যে বিগত ১৫-১৬ বছরকে আমাদের ছাত্র জনতা শাসককে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট শব্দ বলে অভিহিত করছে। এটা নিয়ে কোনো থিওরিটিক্যাল কাজ আছে কিনা? কারণ এটা যদি আমরা না করে রাখি, এই ২-৩ বছর পরে ভুলে যাব যে আসলে কেন বলা হয়েছিল ফ্যাসিস্ট। তখন দেখা যাবে ওই যে উদাহরণ দিলাম না যে ওই রেশিয়ালাইজেশনের প্রজেক্ট শিবিরকে নিয়ে যেমন করা হয়েছে, তখন দেখা যাবে যে ফ্যাসিস্ট শিবির হয়ে গেছে। তাদের প্রতি আমার কোনো ফ্যাসিনেশন বা ওভার এফেকশন আছে আমি সেটা বলতেছি না। বাট এই থিওরিটিক্যাল জায়গার কাজটা আমার মনে হয় আমাদের করা দরকার। সো আমি যদি একদম সামারাইজ করি, খুবই অগোছালো হয়েছে কথাগুলো, বাট আমি আমি আমার পড়াশোনায় যতটুকু পাইছি, আমি আমার বইতে লিখছি যে বাংলাদেশের এডুকেটেড ক্লাস যখন বাঙালি পরিচয় গ্রহণ করে, ওই পরিচয়টা নার্চারি হয়েছে হচ্ছে কলকাতায়, রাইট? এবং সেইখানে কমন যে কালচার, মানে রিলিজিয়াস প্র্যাকটিসটাকে কালচার আকারে ধরা হয়েছে, সেইটা ছিল আপার কাস্ট হিন্দু এলিটসের কালচার, এবং সেখানে মুসলমানরা ছিল আদারওয়াইজ বা এনিমি আকারে হাজির। এবং আমরা এটাও দেখছি যে 71-এ আপনারা দেখবেন যারা করছে মুক্তিযুদ্ধের বা সিভিল ওয়ার যেটাই বলেন, একাডেমিক্যালি সিভিল ওয়ারও বলা হয়, যদিও এটা খুব পলিটিক্যালি ইনকারেক্ট শব্দ আর কি, অনুভূতিতে আঘাত লাগে। তো এই ক্ষেত্রে বিভিন্ন পার্টি ছিল, যারা প্রো ছিল এবং অ্যান্টি ছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে ইসলামী দল, এটা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। আচ্ছা, আর কে কে বিরোধিতা করছে আপনাদের আইডিয়া আছে? কত অল্প আওয়াজ না? ওই যে একজন করে বলতেছে, তার মানে আমরা লিটারালি কিন্তু মেজরিটি জানি না। জানি? জানি না। তো এই জায়গার হিস্ট্রিগুলো আমাদের একটু ঘাটতে হবে। তা না হলে ন্যাশনালিজম যেভাবে হিস্ট্রিটাকে মনোপোলাইজ করছে, এখান থেকে আমরা বেরোতেও পারবো না। ২৪-এর গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে আসছিল,
যে আকাঙ্ক্ষাটা ছিল যে এই পরিচয় বা বাইনারি তৈরি করে যে বৈষম্য জারি রাখা একটা সিলসিলা, এটাকে আমরা ব্রেকডাউন করব, এখান থেকেও আমাদের মুক্তি হবে না। সো আমার মনে হয় আর বেশি কিছু বলবো না। কোনো কোশ্চেন নেই তো? কোশ্চেন নেই তো? আচ্ছা, কেউ যদি প্রশ্ন করতে চান একটা দুইটা করতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় আমার কথা এখানে শেষ করবো। বড় ভাই আছেন, উনি আলাপ করবেন।